যে সেবা করে গিয়েছেন তিনি যেন তা অব্যাহত রাখতে পারেন। আপনাদের মনে রাখতে হবে, একটু আভাস দিয়েছে শরাফত আলী সপু তার বক্তব্যে। চলুন আজকে থেকে আমরা প্রায় ৪৪ বছর আগে ফিরে যাই। 1982 সাল সময়টা ছিল বাংলাদেশে, যে বাংলাদেশ গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ জীবন দিয়ে এদেশে মানুষ চেয়েছিল দুটি জিনিস, একটি চেয়েছিল গণতন্ত্র, অন্যটি চেয়েছিল এই বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক। কিন্তু আপনারা জানেন যে স্বাধীনতার অব্যবহিত পরে ৭২ থেকে ৭৫ যে দুঃসময়ের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ গেছে, যখন মানুষ বাকশাল দেখেছিল, সেটাকে পরবর্তীকালে আমরা বলেছি বাকশাল এক। বাকশাল এক কেন বলেছি সেই ব্যাখ্যা আমি একটু পরে দেব। তো সেই বাকশাল সৃষ্টি করেছিল যারা যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করত, কিন্তু তারা এই দেশকে তারা কতদূর ভালোবেসেছিল আমি বলতে পারবো না, তবে তারা একটি বিষয় ভালোবেসেছিল, যার প্রমাণ আপনারা বারবার দেখেছেন। তারা ভালোবেসেছিল বাংলাদেশের অর্থ, বিত্ত, বৈভব এবং সম্পদ, যেগুলো তারা বারবার লুটপাট করে তারা এদেশের মানুষকে বঞ্চিত করে তারা নিজের ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে গিয়েছিল। সেই ৭২ থেকে ৭৫-এ যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, তার ফলশ্রুতিতে আপনারা সেই ইতিহাস জানেন। সেখানে বিপ্লব হয়েছিল। কোন বিপ্লব? সেই বিপ্লব ছিল সিপাহী জনতার বিপ্লব। এবং সেই সিপাহী জনতার ফলশ্রুতিতে এই বাংলাদেশের মানুষ তখন কার কাছে গিয়েছিল? তারা গিয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে, যিনি ৭১ সালের 25শে মার্চের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো যখন এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যখন তিনি সাহসিকতার সঙ্গে বলেছিলেন আই রিভোল্ট, এবং যিনি বলেছিলেন আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এবং সেই জিয়া রহমানের কাছে তখন মানুষ গিয়েছিল কেন? তারা গিয়েছিল যে ধ্বংস প্রাপ্ত প্রায় বাংলাদেশ ৭২ থেকে ৭৫-এ সেই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবেসে আবার বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব দিয়েছিল। কিন্তু ইতিহাস সেখানে থেমে থাকে নাই। ইতিহাস সেখানে থেমে থাকে নাই। আমরা দেখেছি পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন কুচক্রীদের হাতে জীবন দিয়ে শহীদ হয়েছিলেন, তারপর এদেশে এসেছিল একটি সামরিক শাসন। এই ইতিহাস বাংলাদেশের, সেটা আমাদের ভুলে গেলে চলবে না এই কারণে যে সেই ৮২ সালে তখন এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অত্যন্ত বিশ্বাসী এবং তার প্রিয় যারা কর্মীরা ছিলেন, তারা তখন ভেবেছিলেন যে এই দেশকে রক্ষা করতে হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এনে বিএনপির নেতৃত্বে প্রতিষ্ঠা করতে হবে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তখন যে বিশ্বাসী অনুগত যারা ছিলেন, এই ইতিহাসগুলো আজকে বলতে হয়, তারা তখন গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা ডেকে এনেছিলেন বিএনপির হাল ধরার জন্য। এবং তিনি হাল ধরেছিলেন, শুধু তাই নয়, আপনাদের মধ্যে যারা বয়োবৃদ্ধ যারা রয়েছেন, যারা সেই সময় রাজনীতির যে ধারাবাহিকতা তার সঙ্গে পরিচিত রয়েছেন, তারা জানেন যে ৮২ সাল থেকে দীর্ঘ প্রায় ১ দশক
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী হিসেবে নয়, বিএনপির একজন সাধারণ কর্মীর মতো তিনি রাজপথে ছিলেন। রাজপথে আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন এবং সেই স্বৈরাচারী সরকারকে জনগণকে সঙ্গে নিয়ে উৎখাত করেছেন। তার পরবর্তী ইতিহাসের কিছুটা সত্য আপনাদের সামনে উপস্থাপন করছে। এখানে মনে রাখতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন রাজপ্রাসাদের থেকে রাজনীতি করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কোনোদিন রাজপ্রাসাদের থেকে রাজনীতি করেন। তিনি রাজনীতি করেছিলেন জনগণের সঙ্গে কাঁধে কাঁধ রেখে, জীবনের ঝুঁকি নিয়ে। দুটি শিশু সন্তান, আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার কনিষ্ঠ ভ্রাতা আরাফাত রহমান কোকো, আপনারা জানেন তাদের একবার ৭১ সালে তাদের দুটি ছোট্ট শিশুর জীবন বাজি রেখে এবং পরবর্তীতে ৮২ থেকে ৯০ সাল পর্যন্ত এই দুটি সন্তানকে অনেক সময় তাদেরকে দেশের কারণে তাদেরকে ভালোবাসা থেকে, মায়ের ভালোবাসা হয়তো যতটা দেওয়া প্রয়োজন ছিল ততটা দিতে পারেননি, কিন্তু দেশের প্রয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই কোটি কোটি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সেই স্বৈর শাসকের চ্যালেঞ্জ তিনি রাজপথে গ্রহণ করেছিলেন এবং সেই সংগ্রামে জনগণকে সঙ্গে নিয়ে জয়ী হয়ে সভ্য বলেছে এদেশে পুনরায় পার্লামেন্টারি পদ্ধতির গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আজকে সেই কথাগুলো আমাদের পুনরায় নতুন করে স্মরণ করতে হবে। ছিলেন যে এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন নিজের ভালোর কথা চিন্তা করেননি, তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের মঙ্গলের কথা চিন্তা করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল কিভাবে? 3টি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দিনের ভোট রাতে হয়, সেই নির্বাচনে কিন্তু বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন নাই, যেরকম হয়েছিল আপনারা জানেন। আমি নাম কারো উল্লেখ করতে চাই না, যারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফেলে যারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে বিগত অগাস্টের 5 তারিখ, তাদের মতো নয়, কারণ তারা রাজনীতি করে নিজের জন্যে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন এই দেশের কোটি কোটি মানুষের জন্য। আজকে এখানে পল্লী চিকিৎসকরা এখানে এসেছেন। একটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই, আপনারা হয়তো এটা উল্লেখ করেননি কিন্তু করা প্রয়োজন, কারণ আমি আমার নিজের গ্রামে গঞ্জে পল্লী চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে আমি চলাফেরা করি, ওঠা বসা করি। আমি দেখেছি আপনাদের যে কথাটি আজকে উল্লেখ করতে হয়, এই যে সারা বাংলাদেশের, আমি একটি কথা বলেছি একটু আগে, যে এই দেশ যখন ৭১-এ স্বাধীন হয়েছিল তখন 2টি আদর্শ ছিল আমাদের সামনে। একটি ছিল গণতন্ত্র, কারণ আমরা জানতাম যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতান্ত্রিক সরকার, একটি গণতান্ত্রিক দেশ গঠন করা প্রায় অসম্ভব, যে জন্য আমরা একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে। কিন্তু পাশাপাশি আমি আরেকটি কথা বলেছি যে আমরা কিন্তু এটাও চেয়েছিলাম যে বাংলাদেশে এমন একটি দেশ হবে যেখানে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান আমরা কমিয়ে আনব, সেখানে দরিদ্র মানুষের যে প্রয়োজন, নিত্য নৈমিত্তিক যে প্রয়োজন, দৈনন্দিন যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলি যাতে আমরা মিটিয়ে দেশের মানুষকে একটি সুন্দর জীবন ব্যবস্থা আমরা যাতে দিতে পারি, সেই বিশ্বাস থেকেই কিন্তু বাংলাদেশ দ্বিতীয় যে আদর্শ সেটা সৃষ্টি হয়েছিল। আমি এখানে কথাগুলো বলছি, আজকের নতুন প্রজন্ম হয়তো এগুলো জানে না। বাংলাদেশের মানুষ, দরিদ্র মানুষ, তারা আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিতে পারে না। কেন পারে না? কারণ তাদের সেই অর্থনৈতিক সামর্থ্য নেই। একথা কিন্তু আজকে আমি বলছি, কিন্তু আজকে থেকে প্রায় ৪৫ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথাটি উপলব্ধি করে তিনি কিন্তু এই পল্লী চিকিৎসক ব্যবস্থা বাংলাদেশের সৃষ্টি করেন।
যাতে করে এই দেশের দরিদ্র মানুষ তাদের যে দৈনন্দিন চিকিৎসা সেবা, হয়তো স্পেশালাইজড ট্রিটমেন্ট তারা পাবে না, কিন্তু তাদের যে দৈনন্দিন চিকিৎসা সেবা প্রয়োজন সেটা যাতে অত্যন্ত সহজে সুলভে তারা পল্লী চিকিৎসকদের কাছ থেকে পেতে পারে, এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। ন্যূনতম যে ট্রেনিংটা প্রয়োজন যাতে করে তারা সেই সেবা মানুষকে দিতে পারে, সেই জন্য কিন্তু এই পল্লী চিকিৎসক ব্যবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এবং সারা বাংলাদেশে আপনারা হাজার হাজার পল্লী চিকিৎসক বাংলাদেশের কোটি কোটি মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে দিচ্ছেন যাদের উচ্চতর চিকিৎসা নেবার সামর্থ্য নেই। এই দায়িত্ব যে কত গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশের ধনী লোকেরা বুঝতে পারবে না, কিন্তু যারা গ্রামে গঞ্জে বসবাস করে, যারা পল্লী অঞ্চলে বসবাস করে, তারা জানে আপনাদের মূল্য কতটুকু। আমি কথাগুলো বলছি এই কারণে যে আমি জানি না কি হঠাৎ করে কি হয়েছিল। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল, একদিনে, আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি, একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। এই কথাগুলো আজকে বলতে হয় কেন? কি এমন আক্রোশ ছিল? এখন যদি কেউ বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পল্লী চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য উপহার দিয়েছিলেন, সেটা বন্ধ করতে হবে, সেই জন্যই কি এই আক্রোশ প্রকাশিত হয়েছে? এই প্রশ্ন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে কথা বলছিলাম, মূল বক্তব্যে ফিরে আসি। আপনারা দেখেছেন পরবর্তীতে সেই একই আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি একটি কথা আজকে স্পষ্ট করে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, বাংলাদেশের কোটি কোটি মানুষের একথা জানা প্রয়োজন রয়েছে। আমি যে কথাটি এখন বলবো, যে আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন? তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং আপনারা জানেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ হয়েছেন। কত বড় মানসিকতা থাকলে এই কাজ করতে পারে আপনারা ভেবে দেখুন। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না, যিনি কখনো রাগ করে কারোর সঙ্গে কথা বলেন না, তেমন একজন মানুষ তিনি। এই সরকার, আজকের সরকার হয়তো তাকে শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু আমি বলবো যে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যখন অন্যায় হচ্ছিল, তখন আমরা সত্যি কথা বলতে এদেশের কোটি কোটি মানুষ যখন শক্তভাবে যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, আমি অকপটে স্বীকার করব, আমরা চেষ্টা করেছি, কিন্তু হয়তো আমরা সেই শক্ত পদক্ষেপ তখন নিতে পারিনি। এই সত্য, কঠিন সত্যকে আমাদের কিন্তু স্বীকার করতে হবে। তাই আজকে আপনারা জানেন, আপনারা দেখছেন যে কিভাবে স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন, তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল। তার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, সেই নাজিমুদ্দিন রোডে কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, আমরা দেখেছি। কিন্তু তিনি তখন এমন অবস্থা, আমার মনে আছে, আমাকে বলেছিলেন যে কোনো অসুবিধা নাই, আপনারা সাহস রাখুন। এই কথা তিনি বলেছিলেন। তিনি কখনো ভেঙে পড়েননি, কোনো অন্যায়ের কাছে কোনোদিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন, তার রাজনীতি করে গেছেন। এই জন্যই বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমি আজকে বলবো যে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আজকে তারা অশ্রু বর্ষণ করছে, এবং আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার, আমাদের সকলের যে ফরিয়াদ, সেই ফরিয়াদ মহান আল্লাহ তাআলা গ্রহণ করবেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমরা স্মরণ করি আজ, এবং আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহ রহমত প্রদর্শন করে তিনি ইনশাআল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।